সুন্দরপুর নামক গ্রামে রাজু নামের এক চা বিক্রেতা বাস করত। সে অনেক গরিব ছিল বলে রাস্তার ধারেই বসে বসে চা বিক্রি করত। রাজুর দোকানের চা অনেক সুস্বাদু ছিল বলে তার চা অনেক তাড়াতাড়ি বিক্রি হয়ে যেত। কিন্তু রাজুর প্রধান সমস্যা ছিল মানুষজন বেশিরভাগই বাকিতে চা খেয়ে যেত। শুধুমাত্র অল্প কিছু সংখ্যক মানুষই চায়ের দাম দিয়ে যেত, আর বাকি সংখ্যক মানুষজন অনেক বাহানা দেখিয়ে চা খেয়ে তার দাম না দিয়ে চলে যেত। এভাবে যদি প্রত্যেক দিন মানুষদেরকে বাকিতে চা দিতে থাকো তাহলে আমাদের সংসারটা কি করে চলবে বলো তো? বাড়ির চালটার অবস্থা দেখেছো? ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে। সামনে বর্ষাকাল আসছে, দেখো এই বর্ষাকালে আমাদের অবস্থাটা কত শোচনীয় হয়। তুমি যে হারে চা বিক্রি করা শুরু করেছো, এভাবে তো আমাদের না খেয়ে মরতে হবে। আমি কি করব বলো তো গিন্নি? মানুষ আমাকে প্রত্যেক দিনই বোকা বানায়। লোকজনদেরকে প্রত্যেক দিন চা দেওয়ার আগেই বলি যে ভাই আজকে কিন্তু নগদ খেতে হবে। তখন লোকজন বলে হ্যাঁ আজকে টাকা দিয়ে খাবো, কিন্তু চা খাওয়ার পরেই তাদের মতিগতি একদম বদলে যায়। কেউই আমাকে টাকা দিতে চায় না। তারা বলে যে ভাই আজকেও বাকির খাতায় নামটা লিখে রাখো। শোনো, আগামীকালকে যখন সবাই চা খেতে আসবে তখন সবার সামনে তুমি দুটো কথা বলো যে দয়া করে আমার টাকাটা আপনারা শোধ করুন, আমার বাড়ির অবস্থা খুবই খারাপ। ঠিক আছে গিন্নি। ভাইয়েরা, দয়া করে আপনারা বাকিতে যত চা খেয়েছেন সকল টাকা আমাকে ফেরত দিন। আমার ঘরের অবস্থা খুবই শোচনীয়। খেয়ে না খেয়ে দিন যাপন করছি, আর ঘরের চালটা একদম ভেঙে গেছে। আপনারা যদি আপনাদের বাকি টাকাগুলো শোধ না করেন তাহলে আমি না খেয়ে মরবো। আরে রাজু ভাই, আপনি এত উদ্গ্রীব হচ্ছেন কেন? আপনার টাকা তো আমরা ফেরতই দেব। আমি এখনো বেতন পাইনি, বুঝেছেন রাজু ভাই? বেতন পেলেই আপনার টাকাটা আমি দিয়ে দেব। এই রে, আমার একটা জরুরি দরকার পড়ে গেছে, আমি এখন আসি কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমারও একটু কাজ আছে রাজু ভাই, আমিও গেলাম। আমারও একটু কাজ পড়ে গেছে, আমি আসি। হায় রে উপরওয়ালা, সবার কাছে টাকা চাইতেই সবাই সবার মতো বাহানা দেখিয়ে চলে গেল। আমি এখন কি করব? কিভাবে টাকা আদায় করব? অনেক হয়েছে, এখন আমি সম্পূর্ণ বুঝতে পারছি যে ওরা কখনোই ওদের বাকি শোধ করবে না। ওদের টাকার আশায় থাকতে থাকতে আমরা এতদিনে বুড়ো হয়ে মারাই যাব। আমাকে কিছু একটা করতে হবে। তোমাকে বোকাশোকা দেখে সবাই তোমাকে ঠকাচ্ছে। আমি এমন একটা বুদ্ধি বের করব যে আমাদের দোকানটা চায়ের আড্ডাখানায় পরিণত হবে। এরকমটা কি কখনোই সম্ভব গিন্নি? তুমিই বলো। আমার চায়ের দোকানটা কখনোই আড্ডাখানায় পরিণত হবে না, কারণ সবাই বাকিতে খেয়ে তাড়াতাড়ি করে যে যার মতো সবাই চলে যায়। কারণ সবাই আসেই আমার দোকানে চা খেতে, আড্ডা দিতে নয়। তাদের প্রধান কাজ হচ্ছে চা খেয়ে কোনো রকম বিদেয় হওয়া। আমি দাম চাওয়ার আগেই তারা পালিয়ে যায়। তুমি সরল সাদাসিধে মানুষ দেখি সবাই তোমাকে বোকা বানাচ্ছে। গ্রামে তো আরো অনেক চায়ের দোকান আছে, ওখানে কি কেউ বাকিতে খেয়েছে? তোমার এখানে কেন মানুষ খেতে আসে বলো? তুমি বোকা দেখি তো সবাই খেতে আসে তোমার দোকানে। পরের দিন সকালে রাজুর স্ত্রী সোমা দোকানের এখানে একটি সাইনবোর্ড টানায়, যেখানে লেখা ছিল যে এখানে গল্প শুনে আসর জমাতে পারবে তাকে অর্ধেক দামে চা এবং ভাপা পিঠা খাওয়ানো হবে। আসুন আসুন ভাই বোনেরা, এখানে যে গল্প শুনিয়ে মানুষ জড়ো করতে পারবে তাকে অর্ধেক দামে চা এবং পিঠা খাওয়ানো হবে। তাই কেউ দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন, এসে গল্প বলুন আর অল্প দামে চা এবং পিঠা খান। চায়ের দোকানের সামনে এইরকম সাইনবোর্ড এবং সুমার ডাকাডাকিতে দুজন লোক প্রথমে এসে হাজির হন। আপা, আমি অনেক ভালো গল্প বলতে পারি। আমার গল্প শুনলে অনেক মানুষই জড়ো হয়ে যাবে।
ঠিক আছে, আপনি যদি গল্প শুনিয়ে মানুষ জড়ো করতে পারেন তাহলে আপনাকে অর্ধেক দামে চা এবং পিঠা খাওয়ানো হবে। তারপর লোকটি গল্প বলতে শুরু করে এবং অনেক মানুষই সাথে সাথে জড়ো হয়ে যায়। মানুষ জড়ো হওয়ার পর তাদের অনেক চা এবং পিঠা বিক্রি হতে শুরু করে। আস্তে আস্তে টাকা দ্বারা তাদের ঝুড়ি একদম ভর্তি হয়ে যায়। আমার বুদ্ধিটা কেমন ছিল দেখেছো? আজকে আমাদের কত বিক্রি হলো। এই টাকা দিয়ে আশা করি আমাদের ঘরের চালটা একদম সুন্দরভাবেই ঠিক করা যাবে। কিছু মাস যদি এভাবে চলতে থাকে তাহলে আমাদের বড় একটা অঙ্কের আয় হয়ে যাবে। আমার মনে মনে একটা অনেক বড় পরিকল্পনা আছে, সেটা আমি পূরণ করব। আসলে আমি অনেক ভাগ্যবান জানো তো গিন্নি, যে তোমার মতো একজন গিন্নি পেয়েছি। উপরওয়ালা তোমাকে অনেক বুদ্ধি দিয়েছেন। আজকে আমরা যা উপার্জন করলাম তা তো আমার 1 বছরের উপার্জনের সমান। আসলে গিন্নি তুমি অনেক বুদ্ধিমতী একটি মেয়ে। কিন্তু গিন্নি তোমার সেই বড় পরিকল্পনাটা কি আমাকে কি বলা যাবে? না, এখন তোমাকে বলা যাবে না, কিন্তু খুব শীঘ্রই তুমি জানতে পারবে। অপেক্ষা করো কিছুদিন। তারপর থেকে সুমার দোকান এভাবেই চলতে থাকে। প্রত্যেক দিনই সুমা একটা বড় অঙ্কের টাকা আয় করতে শুরু করে। এতে রাজু শুধুই অবাক হতে থাকে। এভাবেই কয়েকটা মাস কেটে যায়। সুমা এখন গ্রামের একটা বড় জমি কিনে সেখানে একটি বড় ধরনের হোটেল দিয়েছে, যেখানে মানুষ চা থেকে শুরু করে একদম সকল ধরনের খাবারই পাবে। এত কিছু দেখে সুমার স্বামী রাজু শুধু অবাকই হতে থাকে। সুমা তার গ্রামের বেকার লোকদেরকে তার হোটেলে চাকরির ব্যবস্থা করে দেয়। এতে গ্রামের বেকার লোকেরা অনেক খুশি হয়। সুমার হোটেলের খাবার অনেক ভালো হওয়ায় দূর দূরান্ত থেকে মানুষ সুমার হোটেলে খেতে চলে আসে। শুধু গ্রামেই নয়, শহরেও এই খবর ছড়িয়ে পড়ে। সুমার হোটেলে খাবারের জন্য গ্রাম শহর সকল জায়গার মানুষ সবসময় ভিড় করে থাকতো। সুমার হোটেলের খাবার অনেক সুস্বাদু এবং ভেজাল মুক্ত ছিল, যার জন্য সকলেই অনেক পছন্দ করত। সুমার এই সফলতার কথা অনেক দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং মানুষ তার সফলতায় বাহবা দিতে থাকে। সুমার এই সফলতার কথা পুরো বিশ্বকে জানাতে বড় বড় নিউজ চ্যানেলগুলো সুমার ইন্টারভিউ নিতে শুরু করে। ম্যাডাম, আপনি কিভাবে একজন চা বিক্রেতা থেকে একজন এত বড় হোটেল ব্যবসায়ী হয়ে উঠেছেন? এটা কি করে সম্ভব? আপনার সফলতার কথা পুরো দেশবাসী জানতে চায়। আমি আজ যে অবস্থানে আছি সেটা আমার স্বামী এবং গ্রামের লোকজন ছাড়া কখনোই সম্ভব হতো না। আমি তো শুধু চেষ্টা করে গেছি, তবে সফলতার মূল শক্তি হচ্ছে কঠোর পরিশ্রম করা। আমি মানুষের উৎসাহ এবং কঠোর পরিশ্রমে এই পর্যন্ত আসতে পেরেছি। ম্যাডাম, আপনার পরবর্তী পরিকল্পনা কি তা কি আমরা জানতে পারি? আমার পরবর্তী পরিকল্পনা হচ্ছে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর দেশবাসীর কাছে আমার একটাই অনুরোধ রইল যে সবাই আমাকে একটু সমর্থন করবেন, যাতে আমি আরো বড় বড় কাজে আত্মনিয়োগ করতে পারি। এইভাবেই সুমা একজন সাধারণ চা বিক্রেতা থেকে একজন বড় ধরনের হোটেল ব্যবসায়ী হয়ে ওঠেন। সুমার মতো যদি আমরাও কঠোর পরিশ্রম এবং আত্মবিশ্বাসী হয়ে উঠি, তবে আমরাও একদিন সফলতা লাভ করতে পারবো।